আচ্ছা, এখন আমরা দেখি সাপোজ একটা টেক্সট এরিয়া নিয়ে, হ্যাঁ, এটা নতুন একটা ইয়ে দেখবো, ইভেন্ট। সাপোজ টেক্সট এরিয়া নামের একটা ট্যাগ নিলাম। ওকে, এর মধ্যে কিভাবে লিখতে হয় দেখেন, আইডি দিতে হয় একটা, সাপোজ আইডি দেন টেক্সট। আর এখানে কলস রোজ মানে হচ্ছে, সাপোজ আপনি এখানে যদি এতটুকু নিতেন দিয়া যদি একটু রান করান, দেখেন এই যে বক্স, হ্যাঁ, কলস রোজ মানে আপনি ইচ্ছা মতো এর মধ্যে কল রো বসাইতে পারবেন। সাপোজ যদি এখানে আপনি রোজ আরো বাড়াইতে চান, মনে করেন 25টা, রো মানে কোনটা, রো মানে এই যে দেখেন নিচ থেকে সে বেশি বেড়ে গেছে। হ্যাঁ, কলস যদি বাড়াইতে চান কলাম, আপনি জাস্ট কি করবেন, এখানে বাড়াবেন কলসের মধ্যে, কলস লিখে এখানে এখানে আমাদের বানাবেন। তো আমরা এই টেক্সট এরিয়া এগুলা ট্যাগের কাজ জানি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে সাপোজ এর মধ্যে যদি আমরা কিছু টেক্সট দিই, ধরুন এখানে টেক্সট কথাটা লেখা থাকতেছে টেক্সট, অনেকবার টেক্সট 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 অনেকবার লেখা আছে, অসংখ্যবার থাকলো। সাপোজ আমি এখান থেকে আরেকবার কপি করি, মানে আমি অনেক লেখা চাইতেছি এর মধ্যে থাকুক, গোটাটা জুড়ে যেন থাকুক, তাছাড়া কিন্তু আমরা বুঝবো না। সাপোজ রিলোড দেন, এখানে বুঝবো না এতটুকু, কিন্তু আমরা এক কাজ করতে পারি, রো কলস কমাই দিই, তাহলে বুঝতে পারবো। সাপোজ 5 এখানে দেন হচ্ছে 20, মানে রোজটা কমাই, তাহলে আমরা একটা কাজ পেতে পারি যে এই স্ক্রলটা আমরা দেখতে পাচ্ছি, স্ক্রল তো লেখা যত বেশি হবে তখন স্ক্রল বাড়তে হবে। হ্যাঁ, এইবার আমরা কাজ করব, যে কোয়েরিতে এবার আমরা কাজ করব। এখন আমরা সাপোজ এই যে এর নিচে একটা পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে আমরা সাপোজ কিছু একটা লেখা শো করাবো, মানে এর জন্য আমি সাপোজ এখানে একটা ক্লাস দিলাম সাম শীট লিখলাম, মনে করেন এর মধ্যে ঢুকাবো আমি যেহেতু অনেক কিছু, সাম ফিট লিখলাম। এবার আমরা এইখানে এইখানে যে এই আইডিটাকে ধরবো, সাপোজ ডলার, এখানে দিতে পারি আমরা হ্যাশ। ওকে, এবার আমরা এখানে লিখবো স্ক্রল, কি লিখবো, স্ক্রল। তো আমরা এখানে ডবল ও হবে না, ডবল এল হবে, স্ক্রল। এইটার কাজ হচ্ছে স্ক্রল যখন হবে তখন কাজ করানো, হ্যাঁ, স্ক্রল যখন হবে তখন কাজ করানো। তো এখানে ফাংশন লেখেন, ফাংশন লেখার পরে সাপোজ এখানে একটা টেস্ট করার জন্য অ্যালার্ট লেখেন, এর মধ্যে লেখেন হচ্ছে স্ক্রল। এইবার রিলোড দেন, এই যে স্ক্রল করব তখন কাজ করা, আমি যখন এই যে স্ক্রল করতে লাগছি দেখেন এখানে একটা অ্যালার্ট বক্স হচ্ছে। হ্যাঁ, কোনো একটা সাইটে সাপোজ আমাদের সাইটে একটু কিছু স্ক্রল করা লাগতে পারে, নিচে নেওয়া লাগতে পারে, তো এরকম স্ক্রল যখন করব স্ক্রল থেকে তখন আমাদের এইটা নিয়ে কাজ করতে পারবো আমরা, স্ক্রল এই জিনিসটা। ওকে, আচ্ছা, এইবার আমরা চাইতেছি যে সাপোজ আমরা যে স্ক্রল করতেছি সেটার নিচে যে এই ক্লাসের মধ্যে ঢুকাবো আমরা, এই ক্লাসের মধ্যে ঢুকাবো। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে নিতে পারি ডলার ডট, এইখানে আমাদের কি করতে হবে, এই ক্লাসটাকে ধরতে হবে, এর মধ্যে যেটা আমি কিছু একটা শো করাতে চাচ্ছি, ঢুকান। এইবার এখানে ডট এইচটিএমএল লেখেন, এর মধ্যে আমরা এখন যা লিখবো সেটাই তো শো করবে। সাপোজ লেখেন নিউ স্ক্রল কথাটা শো করবে যখন আমি স্ক্রলিং করবো।
রিলোড করেন, এই যে দেখেন স্ক্রল কতটা শুরু। ঠিক আছে, তার মানে আমরা কি করতে পারতেছি, আমরা এইখানে এই ক্লাসের মধ্যে আমরা ওই কথাটা ঢুকাইতে পারতেছি, এটা আমরা আগেও দেখছি, তাই না? এখন আমরা যেটা করতে পারি, আমরা দেখেন সাপোজ আমরা দূরত্বটা মাপতে পারবো, এই যে আমরা যে এই যে স্ক্রলিং করতেছি, হ্যাঁ, এই স্ক্রলের দূরত্ব কতটুকু উপর থেকে, এই জন্য আমাদের মাপতে পারবো, এই জন্য আমাদের মেথড আছে। কিভাবে? সাপোজ আমরা এখানে যদি একটা ভ্যারিয়েবল আর সাপোজ মনে করেন টপ, ভ্যারিয়েবলের নাম টপ ইকুয়াল দিলেন, কি করবেন, ডলার টেক্সট খেয়ে তো মাপতে চাচ্ছেন, তো এইখানে লেখেন ডলার হ্যাশ টেক্সট। হ্যাঁ, এটাকে ধরলাম, ধরে আমি বললাম এখানে যে স্ক্রল টপ, এইটার কাজ হচ্ছে উপর থেকে যে নামাইলে ওইটার কতটুকু দূরত্ব হচ্ছে সেটা মানে কাজ করানো, হ্যাঁ, কাজ করানো। এখন আমি যদি এই টপটাকে এখানে ঢোকাই, সাপোজ এর সাথে আমি যোগ করাই দিই, এখানে দিয়ে দিলাম, ওকে। এইবার আমি যদি রিলোড দিই, স্ক্রল করেন, দেখেন যে পাশে কিন্তু একটা সংখ্যা চলে আসছে, স্ক্রল 41, 42, 43, দেখেন কত। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে একটু গ্যাপ রাখি, তাহলে আর একটু ভালো হবে বুঝতে। একটা গ্যাপ রাখি, সাপোজ এইরকম, রিলোড দেন। এবার দেখেন আমরা কতটুকু উপর থেকে স্ক্রল করতেছি, দেখা যাচ্ছে যে 11, 19, 26, 23, উপর থেকে আমরা এভাবে মাপতে পারবো। তো এইটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবে আমাদের। সাপোজ মেনু করতে আমাদের লাগবে, যে মেনু মনে করেন এই যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ উপর থেকে যখন স্ক্রল করি, মেনু দেখবেন যে উপরে ফিক্সড হয়ে যায়, ওই কাজটা করার জন্য আমাদের এইগুলা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো আমরা ওগুলা প্রজেক্টও দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই পর্ব দেখবো একটা বাটন তৈরি করেন, বাটনের নাম দিলেন সাপোজ ক্লিক, একটা ক্লাস দেন ক্লিক। এবার নিচে পি লেখেন, সামথিং, ওকে। এইবার সাপোজ যদি আমরা রান করি, বাটন সামথিং। এখন আমরা যদি বলি custom.js এ যে যখন ডলার ডট ক্লিক করা হবে, যখন ক্লিক করা হবে মানে বাটনকে ক্লিক করা হবে, তখন একটা ফাংশন তৈরি হবে, এর মধ্যে বলতে পারি যে ডলার পি, যেটা পি, হ্যাঁ, এর মধ্যে অ্যাপেন্ড হবে, কি হবে, অ্যাপেন্ড হবে পি, সাপোজ পি ড্যাট এইখানে দিলাম সাপোজ এগেন। ওকে, এখনো বোঝার দরকার নাই অ্যাপেন্ড মানে কি, এবার দেখবেন অ্যাপেন্ড মানে কি। ক্লিক করেন, এই যে দেখেন অ্যাগেন আসছে, হ্যাঁ। এইবার একটু লক্ষ্য করেন যে এগেনটা কিসের মধ্যে ঢুকছে, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এই যে পিটা আমাদের যেটা সামথিং, হ্যাঁ, এই যে দেখেন সামথিং লেখাটা আছে, তার মধ্যে এই পি এর মধ্যেই অটোমেটিক্যালি আরেকটা পি এগেন ঢুকে গেছে, মানে এই যে পি সহ এগেন কথাটা এই পি এর মধ্যে, এই পি এর ট্যাগেই সে অ্যাপেন্ড করতে পারবে। অ্যাপেন্ড মানে হচ্ছে ঢুকানো, মানে ইনসার্ট করা, মনে করেন, হ্যাঁ, আমি এর মধ্যেই
এর মধ্যেই আবার এই যে আর একটা পি দিয়ে এগেন কথাটা ঢোকাচ্ছি এর মধ্যেই। হ্যাঁ, এর মধ্যে তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। আপনি চাইতেছেন এখন যে এই যে এটা কিন্তু পরে বসতেছে, দেখেন সামথিং এর পরে, মানে এখানে বসতেছে, এই যে এখানে। আমি চাইতেছি আগে বসবে, আমরা যেটা ঢুকাইতে চাচ্ছি এটা আগে বসবে, লেখাটার আগে বসবে। এই জন্য আপনাকে লিখতে হবে এখানে প্রিপেন্ড, কি লিখতে হবে, প্রিপেন্ড। ওকে, এখানে পেনটা কেটে দেবো, প্রিপেন্ড। এইবার দিল ওটা, আবার ক্লিকে ক্লিক করেন, দেখেন উপরে চলে গেছে। এবার এবার এখানে আবার দেখেন এগেনটা উপরে প্রথমে বসে তারপরে সামথিংটা, দেখছেন। আপনি চাইতেছেন যে টোটালি এই পিটার বাইরে বসবে, মানে এই পিটা আলাদাভাবে বসবে ঠিক সামথিং এর আগে, মানে সামথিং এর আগে। হ্যাঁ, যদি বসাতে চান তাহলে আপনাকে দিতে হবে এখানে বিফোর, দিতে হবে বিফোর। ওকে, এবার দেখেন টোটালি এই পিটা আলাদা হয়ে যাবে, মানে এই পি এর মধ্যে আর ঢুকবে না এই পিটা। হ্যাঁ, এই পিটা আলাদাভাবে, মানে এই পিটা যেটা আছে তার আগে ঠিক বসে যাবে। লোড দেন, ক্লিক করেন, এগেন দেখেন এই যে দেখেন দুটো আলাদা হয়ে গেছে, পি এর মধ্যে আর ঢুকে নাই। হ্যাঁ, এগেনটা আবার ঠিক উপরে চলে আসছে, পিটা মানে বিফোরে বসে গেছে, এটা বিফোরে বসে গেছে একটা ট্যাগ। আপনি চাইতেছেন নিচে আর একটা যোগ করতে, নিচে আর একটা দিতে, তখন আপনাকে লিখতে হবে, সাপোজ এই লাইনটাই আমি কপি করি। হ্যাঁ, সাপোজ আর একটা দেখাই, যদি আপনি তারপরে লেখেন তাহলে এখানে লিখতে হবে আফটার। মনে করেন এগেন এগেন কথাটা লিখলেন, এগেন। দেখেন এই যে দেখেন এগেন এগেন কথাটা সেম তার পরে বসে গেছে। হ্যাঁ, তার ঠিক পরে বসে গেছে। আচ্ছা, এখানে একটু কনফ্লিক্ট করতেছে, মানে ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল দেন, ক্লিক করেন, এই যে দেখেন এগেন এগেন কথাটা তার পরে বসতেছে, এর পরে বসতেছে, ভিতরে ঢুকতেছে না। তো এইভাবে আমাদের এই চারটা এলিমেন্টের জিনিস বুঝতে হবে ভালো মতো। অ্যাপেন্ড মানে ঠিক ওই ট্যাগেরই ভিতরে ঢুকবে, প্রিপেন্ড মানে তার আগে ঢুকবে, এই ট্যাগের মানে পরে আসবে, তার বিফোরে বসবে হচ্ছে প্রিপেন্ড। আর সম্পূর্ণটাই যদি আমরা বাইরে বসাতে চাই তাহলে আফটার বিফোর। হ্যাঁ, এটা লাগবে আমাদের, অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, এইবার একটু দেখেন যে আমি সাপোজ, আচ্ছা এই জায়গায় ডলারের জায়গায় যে কুইরি ইউজ করবেন, এটা বেশি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যে এটা কনফ্লিক্ট করবে না, মানে ডলারের জায়গায় যে এটা ইউজ করলে বেশি ভালো। তো দেখেন একই কাজ করবে, একই কাজ করবে। তো আমরা এটারই অভ্যাস করবো যে কোয়েরি লেখা। আচ্ছা, এখানেও যে কোয়েরি নেবেন, মানে যেখানে ডলার নেবেন সেই জায়গায় যে কোয়েরি। আচ্ছা, এখন আমরা যদি একটা বক্স বানাই, মনে করেন এখানে একটা বক্স বানাই, বক্স, এই বক্সটার সাপোজ উইথ হাইট আমরা দিতে পারি, এখানে একটু ডিজাইন করতে পারি। সাপোজ এখানে দেন ব্যাকগ্রাউন্ড কালার উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। লোড দেন, বক্স তো আসছে, তাই না, বক্স আসছে। এখন এই যে উইথ হাইট আমি কত দিলাম, একটা যে কোনো একটা জিনিসের আমি এটা বের করতে চাচ্ছি। হ্যাঁ, এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে এগুলো লাগবে কাজ করার জন্য। উইথ হাইট আমি যে দিলাম, তারপরে প্যাডিং কত, এগুলা সব যে ক্যালকুলেশন আমরা সব বের করতে পারবো যে কোয়েরির মাধ্যমে। কিভাবে, আপনি সাপোজ কাস্টম ডট জেএসে আসেন, এখানে আপনি লেখেন যে যে কোয়েরি
এইখানে সাপোজ বলেন যে ডট বক্সের সাপোজ উইথ, এখানে লেখেন উইথ, ওকে, মানে বক্সের উইথটা। এখন আমি যদি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিই, মনে করেন ভ্যারিয়েবল বানান, ভ্যারিয়েবলের নাম দেন সাপোজ উইথ বক্স উইথ, ওকে। এবার এটাকে অ্যালার্ট করেন, বক্স উইথ, সেভ দিলাম। এবার রিলোড দেন, দেখেন কত আসছে এখানে। অ্যালার্টের মধ্যে 300 পিক্সেল আসছে, কারণ কি এই বক্সের উইথ আমি এখানে কত দিচ্ছি, 300 পিক্সেল। আপনি যদি এখন এটাকে করেন 500 পিক্সেল, এবার রিলোড দেন, 500, দেখছেন? তো আমি ধরতে পারবো একটা স্পেসিফিক জিনিসকে, একটা উইন্ডোকে, দুটাকে আমরা ধরতে পারবো। আপনি যদি সাপোজ এই জায়গায় বক্সের জায়গায়, এই বক্সের জায়গায় যদি দেন উইন্ডো মানে হচ্ছে উইন্ডোর জন্য কোনো কোটেশন দেওয়া লাগবে না, এটা একটা অবজেক্ট বা ভ্যারিয়েবল বলতে পারেন। এটা মানে হচ্ছে আমাদের গোটা উইন্ডোর উইথ কত, দেখেন দেখছেন উইন্ডোর উইথ কত বাইর হয়ে যাচ্ছে। সেইভাবে আপনি হাইটও বার করতে পারবেন, গোটা উইন্ডো মানে আমাদের উইন্ডোটা। তো আমি এখানে স্পেসিফিক ভাবে একটা বক্সের বার করতেছি, বক্সের উইথ। আচ্ছা, এখন আপনি নিজে হাইটটাও বার করবেন, তো একটা ভ্যারিয়েবল নেন, সাপোজ বক্স হাইট ইকুয়াল, এখানে লেখেন যে কোয়েরি, এই জায়গায় কি লিখবেন, দ্য বক্স ডট হাইট, ওকে। এইবার অ্যালার্ট করেন যে বক্সের হাইট কত, আমরা হাইট কত দিছি, এবার হাইটটাও দেখতে পাবেন, দেখেন 300 পিক্সেল আছে, কারণ আমরা এখানে হাইট কত দিছি, দেখেন 300 পিক্সেল। আপনি বাড়ালে সেটা বার করবেন। তো এই যে একটা স্পেসিফিক জিনিসের উইথ হাইটের মাধ্যমে কিন্তু আমরা উইথ হাইট মেথড অ্যাপ্লাই করে কিন্তু বের করতে পারতেছি, তাই না? আচ্ছা, তো এইভাবে আমরা উইথ হাইট তারপরে প্যাডিং সহ ক্যালকুলেশন দেখবো, পরের পর্বতে আমরা ওগুলা দেখতেছি। আচ্ছা, এবার দেখেন সাপোজ আমাদের এখানে 300 পিক্সেল করলাম। এবার আমি যদি এখানে প্যাডিং যুক্ত করি, প্যাডিং সাপোজ মনে করেন 200 পিক্সেল প্যাডিং যুক্ত করলাম। এবার যদি রিলোড দেন, দেখেন 200 পিক্সেল করার কারণে এটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে কি 300 আসতেছে উইথ হাইট, হ্যাঁ 300 আসতেছে। এখন আমি চাইতেছি যে উইথ, এখানে উইথ দেওয়া আছে কত কত 300, হাইট দেওয়া আছে 300, তাই না? আলাদা আলাদা ভাবে আমি বাইর করতে পারতেছি উইথ হাইট। এখন আমি চাচ্ছি এই যে 200 পিক্সেল প্যাডিং নিলাম, এটা উইথের সাথে যোগ হবে, হাইটের সাথে যোগ হবে, বের হবে। এখন 200 পিক্সেল যে দিলাম প্যাডিং, চারিধারে তো 200 পিক্সেল বাড়ছে, তাই না? তো উইথের ক্ষেত্রে কত বাড়ছে, আমরা যদি চিন্তা করি, এই সাইডে বাড়ছে, এই সাইডে বাড়ছে, উপরে বাড়ছে, নিচে বাড়ছে। তো উপর আর নিচ কি হাইটের জন্য কাজ করবে, উইথ কি দুই সাইডের জন্য কাজ করবে না? তাহলে দুই সাইডের জন্য যদি 200 পিক্সেল করে বাড়ে, তাহলে কত হয়, 400। আমরা যদি এই ক্যালকুলেশনটা বার করতে চাচ্ছি যে প্যাডিং সহ উইথ যোগ হবে, দেখেন এই জন্য আপনাকে এখানে লিখতে হবে ইনার উইথ, হ্যাঁ ডাব্লুটা বড় হবে, ইনার উইথ। সাপোজ এবার এই যে বক্স উইথটাকে অ্যালার্ট করেন, ইনার উইথ, এবার রিলোডটা দেখেন এখানে কত আসতেছে, এবার 700। কারণ আমি 200 প্যাডিং বাড়াইছি, 200 আর 300 হচ্ছে উইথ, 300 উইথ ধরেন, আর 200 করে দুই দিক থেকে বাড়ছে প্যাডিং, তাহলে কত হয় 400, তাহলে 4 আর 3 কত হয় 700, এভাবে ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, আমি যদি প্যাডিং সহকারে ক্যালকুলেশন করি তাহলে ইনার উইথ দিব। তেমনি হাইটটা যদি করতে চাই,
তখন আমি দেব ইনার ইনার হাইট ইনার হাইট। ওকে, এবার এই যে বক্সের হাইটটা এর মধ্যে রিলোড দেন, দেখেন 700। সেম এদিকেও 200 নিচেও 200, আর হাইট এমনি নর্মালি দেওয়া ছিল 300, 700। তো এইভাবে আমরা প্যাডিংটাও ক্যালকুলেশন করতে পারবো। এরপর যদি আমি মার্জিন বা বর্ডার সহ ক্যালকুলেশন করতে চাই সেটাও দেখব। আচ্ছা, আমরা এখন যে কোয়েরির আর একটা মেথডের কাজ দেখব, সেটা হচ্ছে লোড। সাপোজ আমরা যদি একটা বাটন নিই, বাটনের মধ্যে আমি সাপোজ নাম দিলাম ক্লিক। ওকে, এর মধ্যে আমি একটা ক্লাস দিতেছি যে ক্লিক, সাপোজ ক্লাসের নাম হচ্ছে ক্লিক। ওকে, নিচে সাপোজ একটা পি নিলাম যে এর মধ্যে কিছু একটা আসবে, কিন্তু এর মধ্যে কি আসবে, সাপোজ আমি চাইতেছি, আমরা জানি যে যে কোয়েরির মাধ্যমে আমি এর মধ্যে কিছু একটা অ্যাপেন্ড বা প্রিপেন্ড ইচ্ছা মতো করতে পারবো, ঢুকাইতে পারবো, ইনসার্ট করতে পারবো, কিন্তু আমি চাইতেছি যে আর একটা ফোল্ডার থেকে আসুক। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার বানালাম, এই ফোল্ডার থেকে সে কাজ করবে, মানে ফোল্ডার না, সরি, একটা ফাইল বানালাম, এই ফাইল থেকে সে নিয়ে যাবে। সাপোজ ফাইলের নাম দেন যে আদার আদার ডট, সাপোজ এটাও এইচটিএমএল লেখেন, সমস্যা নেই, এইচটিএমএল। ওকে, এখন এটা ওপেন করেন, এটার মধ্যে আপনি লেখেন সাপোজ হাই কেমন আছেন। ওকে, হাই কেমন আছেন, এই কথাটা সেভ দেন। আচ্ছা, এই ফাইলটা সেভ দিলাম। এইবার আমরা এখানে যে কাস্টম ডট যে ওই কথাটা যেটা লিখলাম হাই কেমন আছে, সেই কথাটা আমরা এখানে নিয়ে আসবো। দেখেন কিভাবে, আমরা এখানে লিখবো যে কোয়েরি যে কোয়েরি লেখার পরে আপনাকে এটাকে ধরতে হবে যে ক্লিক করার পর আসবে, তাই না? এই জন্য এখানে ডট নেবেন, ক্লিক। আর এখানে ডলারের পরিবর্তে আমরা যে কোয়েরি লিখতেছি কেন, কারণ এটা এখন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা ইউজ করবেন, একই যে ডলার ইউজ করলেও হবে, যে কোয়েরি ইউজ করলেও হবে, বাট যে কোয়েরি ইউজ করাটা একটু স্ট্যান্ডার্ড। আচ্ছা, এইবার আমরা এখানে ডট লিখব ক্লিক, এর মধ্যে একটা ফাংশন বানান। আচ্ছা, এবার আপনি বলেন যে যে কোয়েরি এইখানে কার মধ্যে ঢুকাতে চাইতেছি, পি এর মধ্যে, তাই না? তো এখানে লেখেন পি এর মধ্যে। এইবার কি ঢুকবে, লোড হবে, লোড নামের মেথড। কি লোড হবে, সাপোজ কোন ফাইল থেকে, ওই যে আদার ডট এইচটিএমএল ফাইল থেকে এই কথাটা আসবে, লোড হবে। ওকে, তো এখানে লেখেন আদার ডট এইচটিএমএল। ওকে, এইবার সেভ দেন আদার ডট এইচটিএমএল। এবার রিলোড দেন, এর ক্লিক করেন, দেখেন হাই কেমন আছে, এই কথাটা আলাদা ফাইল থেকে সে নিয়ে আসতে পারতেছে, এবং দেখেন এই যে পি এর মধ্যে সে ঢুকাই দিছে, পি ক্লাসের মধ্যে, দেখছেন? তো আমরা জাস্ট এমনিও শিখছিলাম, এবং আদার ফাইল থেকে কিভাবে নেবে, আমরা নর্মালি অ্যাপেল প্রিপেন এসটিএমএল টেক্সট এর মাধ্যমে কিভাবে ঢুকানো যায় সেটা দেখছিলাম। এখন দেখলাম যে আদার একটা ফাইল থেকে যে লেখা আছে সেই লেখাটা টেনে নিয়ে আসে শো করানোর জন্য আমাদের এখানে লোড নামের মেথড ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু অন্য কিছু দেখি, মানে একটু অন্য টাইপের কাজ। সেটা হচ্ছে সাপোজ মনে করেন ডট ওয়ান নামের একটা ক্লাস আছে, তার মধ্যে টু নামের ক্লাস নিলেন।
ওকে, তার মধ্যে থ্রি থ্রি নামের ক্লাস নেবেন। তার মধ্যে ফোর নামের ক্লাস নেবেন। এখন এর মধ্যে সাপোজ একটা পি আছে, পি এর মধ্যে মনে করেন সামথিং কথাটা আছে, সামথিং। এখন দেখেন ওয়ান এর মধ্যে টু, টু এর মধ্যে থ্রি, তার মধ্যে ফোর, তারপর সামথিং। আমরা কি সিএসএস এর মাধ্যমে করতে পারবো না যে ওয়ান এর মধ্যে যে ফোরটা আছে সেটার কালার সাপোজ রেড হবে? এটা তো করতে পারি, কিন্তু আমরা কি এটা বলতে পারবো যে ফোরের ফোরের ঠিক উপরে যে টুটা আছে তার মধ্যে যে পিটা আছে, সাপোজ টু মনে করেন এটা লেখা থাকলো, হ্যাঁ, এইটা লাল কালার সাপোজ লাল হবে, আমরা কি এইভাবে বলতে পারবো? মানে আমার কথা চিন্তা করেন, আমি উপর থেকে নিচে ধরতে পারবো সিএসএস এর মাধ্যমে, ওয়ান থেকে ফোর এটাকে ধরতে পারবো যে ওয়ান এর মধ্যে যে ফোর ক্লাসটা আছে তার মধ্যে যে পিটা আছে সেটা কালার রেড হোক। কিন্তু আমি নিচ থেকে কি উপরে ধরতে পারবো যে ফোর এর ঠিক উপরে যে টুটা আছে তার মধ্যে যে পিটা আছে সেটা কালার রেড হোক? এটা কিন্তু করতে পারবো না সিএসএস এর মাধ্যমে। তো এই জিনিসগুলা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবো, যে কোয়েরির মাধ্যমে করতে পারবো। এটাকে বলা হয় ট্র্যাভার্সিং, ঠিক আছে? এটাকে বলা হয় ট্র্যাভার্সিং। সাপোজ আমি যদি বলি ওয়ান এর মধ্যে আমরা স্টাইল ডট সিএসএস টা ওপেন করি। আমরা যদি বলি যে ডট ওয়ান এর মধ্যে যে ফোরটা আছে সেটার কালার রেড হবে, ওকে। এবার যদি রিলোড দেন, এইচটিএমএলটা আমরা সেভ দিই, দেখেন সামথিং কথাটা রেড হয়েছে, দেখছেন? কিন্তু আমরা কি বলতে পারবো যে এই সামথিং মানে ফোর, ফোর যে ক্লাসটা তার উপরে ঠিক যে টুটা আছে মানে টু নামের যে ক্লাসটা আছে সেটার কালার রেড হোক? এটা কি বলতে পারবো? পারবো না, এটা ধরতে পারবো না। তো এই সিস্টেমটা আমরা যে কোয়েরির মাধ্যমে করতে পারবো। আচ্ছা, সাপোজ এই জিনিসটাই আমরা সিএসএস এর মাধ্যমে করতাম, মানে যে কোয়েরির মাধ্যমে করতাম, তাহলে কি করতাম? আমরা এখানে বলতাম যে কোয়েরি কি, এই যে স্টাইল ডট সিএসএস এর যেভাবে ধরছি এভাবেই তো ধরতাম, তাই না? দিয়ে বলতাম যে ডট সিএসএস কালার রেড, এটাই তো করতাম যদি যে কোয়েরির মাধ্যমে অ্যাড করতে চাই। সাপোজ রেড না দিয়ে এখানে ব্লু দেয় না, ব্লু কালারটাই নিয়ে বেশি, মানে এটাই, এটা বসবে রেড কালার, ওখানে সিএসএস থাকলেও এটা বসবে, এটা। তো আমরা এইভাবে করতে পারতাম, তাই না? কিন্তু এইটাকে যদি আমরা সাপোজ একটু অন্য ওয়েতে করি, সাপোজ এখানে লেখেন ডট চিলড্রেন, কি ডট চিলড্রেন, যদি আপনি এই যে ওয়ানটা এর মধ্যে এবার বসায় দেন, আমি এখানে বললাম যে ওয়ান ক্লাসের চিলড্রেন ফোর যদি হয় তাহলে সিএসএস ক্লাস এটা মানে ঢুকবে তার মধ্যে। এবার রিলোড দেন, তাহলে কি এটা কালার হবে? দেখেন আগেরটাই পাচ্ছে রেড কালার, মানে স্টাইল ডট সিএসএস যেটা দিছি। মেনলি চিলড্রেন মানে হচ্ছে ইমিডিয়েটলি তার পরেরটা, তার পরেরটাকে বোঝায়। আমরা কি এখানে ওয়ানের ঠিক পরে ফোরটা আছে যার কারণে কাজ করতেছে না, অথচ আমরা যদি এখানে থ্রি দিতাম, যে থ্রি, সাপোজ আমরা যদি
এইখানে ওয়ানের জায়গায় 3 লিখতাম, এখন 3 ইমিডিয়েটলি পরেই তো 4টা আছে তাই না, তখন আমরা যদি চিলড্রেন ইউজ করি রিলোড দেন কাজ করছে। আচ্ছা আমরা এখানে নামটা ভুল করছি, ডি আর এন হবে চিলড্রেন। হ্যাঁ দেখেন যখন ইমিডিয়েটলি ঠিক পরে হবে তখন কাজ করাইতে পারবে সে। আচ্ছা আমরা সাপোজ আগেরটার মতো করি, এইখানে সাপোজ কি দিছিলাম, এখানে এখানে 1 দিছিলাম, তখন দেখেন কাজ করবে না, মানে চিলড্রেন বলতে ইমিডিয়েটলি তার পরেরটাকে বোঝায়। হ্যাঁ চিলড্রেন মেথড মানে আগেরটাই কাজ করতেছে। কিন্তু আমি যখন এই জায়গায় 3 লিখতেছি, 3 এর পরেই তো 4 আছে ইমিডিয়েটলি পরে তাই না, এই জন্য চিলড্রেনটা তখন কাজ করতেছে। ঠিক আছে, এখন সাপোজ আমি যদি এখানে 3 লিখি তখন কাজ করবে যে এটা ব্লু হয়ে যাচ্ছে লেখাটা, দেখেন ব্লু যাচ্ছে। তো চিলড্রেনের কাজ হচ্ছে ইমিডিয়েটলি তার পরেরটা কাজ করানো। এখন আমি চাইতেছি কি, আমি চাইতেছি যে ওয়ানটাই লিখতে, তারপরে যে 4টা আছে কালার করতে। এই জন্য আপনাকে যেটা লিখতে হবে এখানে, আপনি এইখানে লিখবেন ফাইন্ড, কি লিখবেন ফাইন্ড। ফাইন্ডের কাজ হচ্ছে এই যে ওয়ান, এখানে যে ওয়ানটা লিখবেন, ওয়ানের পরে সে প্রত্যেকটা খুঁজবে স্টেপ বাই স্টেপ কোথায় 4 আছে, খুঁজে বের করে সেটাকে কাজ করাবে। হ্যাঁ এটা হচ্ছে ফাইন্ড মেথডের কাজ। একটু রিলোড দেন এবার, কাজ করে। এখানে মনে হয় যে ফাইন্ড 4, ওয়েট 1 ডট ফাইন্ড। আচ্ছা ব্লুটা কিন্তু কাজ করাচ্ছে তাই না, আমরা ফাইন্ড এর মাধ্যমে করাইতে পারতেছি। ফাইন্ড ফাইন্ড লিখলে সে অটোমেটিক্যালি 1 এর পরে 4 কে খুঁজে বার করবে, তারপরে কাজ করাবে। দেখেন আমাদের স্টাইল ডট সিএসএস এ কি ছিল, কালার রেড করা ছিল, কিন্তু আমরা কাস্টম ডট জেএস এর মাধ্যমে ব্লু করছি, আমাদের আউটপুটও ব্লু আসছে। ওকে, তো আমরা এখানে দুইটা মেথড শিখলাম, একটা চিলড্রেন মানে ইমিডিয়েটলি পরে কাজ করে, একটা ফাইন্ড হ্যাঁ তারপরে যতগুলো আছে সেগুলো কাজ করবে। আচ্ছা এইবার আমরা যেটা চাইতেছিলাম সেটা হচ্ছে আমি চাইতেছি যে 4টাকে ধরে 2, এইটার কালার আমি রেড করবো, মানে 4 এর মধ্যে যে 2টা আছে এরকম ধরতে চাচ্ছি। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এইখানে আপনি লেখেন 4, এখানে 4 কথাটা লেখেন যে যে করি 4, এইখানে যে মেথডটা এবার ইউজ করবেন সেটার নাম হচ্ছে প্যারেন্ট। কি নাম, প্যারেন্ট। ওকে, আপনি যদি এখানে প্যারেন্ট শুধু কথাটা লিখেন, যে প্যারেন্ট হচ্ছে সাপোজ হচ্ছে যে এই যে 2, মানে প্যারেন্টস হচ্ছে যদি লেখেন এখানে 2, 2 তার সিএসএস কালার হবে এত। হ্যাঁ সাপোজ এটা যদি লেখেন, এটা হলো কাজ করেনি, আমরা 2 কে কি লাল করতে পারছি, লাল করতে পারি নাই। আচ্ছা এই জায়গায় আপনি লেখেন প্যারেন্টস, এবার প্যারেন্টস। ওকে, এবার রেড ক্লিক করেন, তাও কাজ করে না। আচ্ছা আচ্ছা এইবার এইখানে কিছুই দেওয়ার দরকার নেই, এখানে কিছু দেওয়ার দরকার নেই। দেখেন তো কাজ করে কিনা, কিছু দেখছেন কাজ করতেছে, 2টা কিন্তু এখন নিয়ে ইয়ে হয়ে গেছে। কিন্তু আমার এইখানে যদি এই যে এইখানে 3 এর মধ্যে মনে করেন যে একটা কিছু থাকতো যে পি এর মধ্যে 3, 3 ওকে, এখন আমরা যদি রিলোড দিই এখানে দেখেন 3টাও হয়ে গেছে, মানে এখানে যেটা বোঝাচ্ছে যে প্যারেন্টস মানে আপনার এই যে 4 এর ইমিডিয়েটলি উপরে যতগুলো আছে, যার মধ্যে যতগুলো আছে সবগুলাকে সে নিয়ে নিচ্ছে। আমি চাচ্ছি এখন 3টা শুধু হোক, এই জন্য আমাকে লিখতে হবে এখানে শুধুমাত্র প্যারেন্ট কথাটা লিখতে হবে। প্যারেন্ট মানে হচ্ছে ইমিডিয়েটলি তার আগেরটা,
যেরকম চিলড্রেন, চিলড্রেন মানে ঠিক তার পরেরটা, ওইরকম প্যারেন্ট মানে ঠিক ইমিডিয়েটলি তার আগেরটা। মানে হচ্ছে আমাদের এখানে যে 4 নিছি, 4 এর ঠিক আগে কি আছে সেটাকে সে কাজ করাবে। ওকে, দেখেন 3 কাজ করাচ্ছে, 2 কে আর কাজ করাচ্ছে না। কিন্তু আমি যদি প্যারেন্টস লিখতাম, প্যারেন্টস, ওকে, যে হচ্ছে যে এখানে যদি প্যারেন্টস লিখতাম, তাহলে এটা মানে হচ্ছে যে এই যে এখানে 4টা লিখছি, ইমিডিয়েটলি তার আগে যতগুলা আছে সবগুলাকে সে কাজ করাবে, যার কারণে সবগুলাকে নিয়ে নিতেছে। তো আমি দেখেন যে ইয়ার মাধ্যমেও, যে করে মাধ্যমেও নিচ থেকে উপরে কিন্তু এই যে ধরতে পারতেছি প্যারেন্টস, প্যারেন্টস এর মাধ্যমে দেখেন প্রত্যেকটাতে যে কালার ব্লু করে ফেলছে স্টাইল ডট সিএস, প্রত্যেকটাতে। এখানে ওয়ানেও করে ফেলছে, ওয়ানের মধ্যেও দেখছেন, ওয়ানের মধ্যেও করে ফেলছে, ওয়ানের মধ্যেও করে ফেলছে সে, কারণ যতগুলো আছে সবগুলাকে সে করে ফেলবে। আচ্ছা, এখন সাপোজ মনে করেন আমরা এখানে একটা বক্স নামের একটা যদি ক্লাস নিই, এবার সবার উপরে এটা বক্সটা সবার নিচে এবার নামাই দেন। হ্যাঁ, সবার নিচে নামাই দিলাম। এইবার দেখেন আমরা তো প্যারেন্টস ইউজ করছি, যার কারণে যে বক্সের মধ্যে সাপোজ যদি আমি কিছু একটা লিখি, হ্যাঁ কিছু একটা লিখি, আমরা সেটাও কালার করে ফেলবে। সাপোজ বক্স কথাটা যদি লিখি, এইটার মধ্যে ওই কালার ব্লু করে ফেলার কথা। ও সরি, বক্স নামের আমরা স্টাইল করা আছে তো, যার কারণে এখানে প্রবলেম। বক্স 2 দিয়ে দেন, দেখেন ও বক্সটাকেও সে কালার করে ফেলছে। মানে হচ্ছে যে সে যতগুলা পাবে উপরে সবগুলাকে নিয়ে নিয়েছে প্যারেন্টস মানে। কিন্তু আমি চাইতেছি যে একটা রেঞ্জ সহকারে সে নেই, রেঞ্জ মানে সে এই ওয়ানের উপরে আর যাবে না, ওয়ান থেকে মানে নিচের গুলাকে কাজ করাবে। এই জন্য আপনি যদি কাস্টম ডট জেএসএ এখন এই প্যারেন্টস এর মধ্যে ডট ওয়ান লাগাই দেন, ওয়ান, এবার রিলোড দেন, দেখেন সে ওয়ান পর্যন্ত নিচে, উপরেরটাকে কি করছে আর নেয়নি, বক্সটাকে কিন্তু নেয়নি। ওয়ানের মধ্যে যতটুকু আছে মানে এই যে ওয়ান, এই ওয়ান থেকে নিচের টুকু কাজ করেছে, বক্সটা আর কাজ করেনি। তো আমরা এভাবে ইচ্ছা মতো রেঞ্জও দিয়ে দিতে পারবো যে এতটুকুর মধ্যে কাজ করুক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাপোজ এগুলা কেটে দিই। সাপোজ মনে করেন ডট ওয়ান নামের অনেকগুলা ডিপ আছে, আমি সাপোজ অনেকগুলা কপি করতেছি। আচ্ছা, এবার আমি চাইতেছি যে এখানে একটা পি নামের ট্যাগ থাকুক, সাপোজ সামথিং, ওকে। এখন এই জায়গায় এগুলাতে মনে করেন লেখা থাকলো ওয়ান, 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 অনেকগুলা ওয়ানই থাকবে, ওকে। আচ্ছা, আমরা যদি এখন সাপোজ কাস্টম ডট জেএস এ বলি যে যে পিটা আছে, পিটা, পিটার পরে আমি যদি একটা মেথড ইউজ করি, নাম হচ্ছে প্রেভ, কি নাম, প্রেভ, ওকে। এর মধ্যে সাপোজ আমি যদি বলি যে ডট সিএসএস দিয়ে যে কালার হবে সাপোজ রেড, কালার সাপোজ রেড হবে, ওকে। এবার যদি আমি রিলোড দিই, দেখেন প্রেপ মানে হচ্ছে যে সামথিং কথাটা ঠিক উপরেরটা, ইমিডিয়েটলি উপরেরটা কাজ করতেছে, তাই না। আমরা দেখুন প্যারেন্টস ইউজ করলাম ওই রকম সেম।
ওইরকম সেম। এখন আমি যদি এই জায়গায় দিই প্রেভ অল, প্রেভ অল, এখন এই যে পি এর প্রিভিয়াসে মানে যতগুলো আছে সবগুলা নেবে না, সবগুলা নিচ্ছে দেখছেন। এখন আমি চাইতেছি যে কোনো একটা মানে ক্লাস প্রিভ অল এর মধ্যে যেগুলা মনে করেন শুধু ওয়ান নামের ক্লাস, এখানে আরো কিছু ক্লাস দেন, সাপোজ ঢুকাই দেন এর মধ্যে, এই ক্লাসের নাম মনে করেন দেন টু, হ্যাঁ টু, ওকে। এইবার যদি রিলোড দেন তাহলে আর একটা আসতেছে, মানে প্রিভিয়াস মানে সব টুটাও দেখেন লাল হয়ে গেছে প্রিভিয়াস অল দেয়াতে। এখন আমরা যদি এই জায়গায় বলি যে শুধুমাত্র ওয়ান নামের ক্লাসগুলোতে হবে, শুধু ওয়ান নামের ক্লাসগুলোতে হবে আর অন্যগুলোতে না, রিলোড দেন, কাজ করছে? প্রিভ অল ওয়ান, আচ্ছা ওয়েট, ও এমই, আচ্ছা এটা যেহেতু ক্লাস এই জন্য আমাকে এখানে ডট দিতে হবে, ডট দিতে হবে। এইবার রিলোড দেন, দেখেন টুটা কিন্তু এবার লাল হয় নাই, যেগুলো মাত্র ওয়ান নামের ক্লাস সেগুলাই কিন্তু হইতেছে, দেখছেন। তো আমরা এইভাবে ধরতে পারবো, আলাদা আলাদাভাবে এইভাবে ধরে কাজ করতে পারবো। এইখানে দুইটা মেথড দেখালাম, একটা হচ্ছে প্রেভ আর একটা হচ্ছে প্রেভ অল, ওকে। তার মধ্যে আবার আমরা এখানে একটা নির্দিষ্ট ক্লাস দিয়েও রেঞ্জ আকারে দিতে পারবো, ঠিক আছে।